আমি সঞ্জয় কর্মকার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত এবং আন্তরিক শুভেচ্ছা। সেই সঙ্গে জানাই আজকে রাখি পূর্ণিমার ও শ্রাবণী পূর্ণিমার শুভেচ্ছা। গতকাল শ্রাবণী পূর্ণিমা গেছে, আজকে রাখি পূর্ণিমা। সেই রাখি পূর্ণিমার শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন সকলকে জ্ঞাপন করছি। আজকের প্রতিবেদন মোদির জীবন দর্শন, এই নিয়েই কথা বলবো কিছুক্ষণ এবং আলোচনা করব কিছুক্ষণ। নরেন্দ্র মোদীকে বিরোধীরা সবাই মিলে সর্বক্ষণই কোনো না কোনোভাবে আক্রমণ করছে। বিশেষ করে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বা বিরোধী দলনেতা রাহুল গান্ধী সর্বদাই তাকে কোনো না কোনোভাবে আক্রমণ করছেন, তাকে বিদ্রূপ করছেন, ব্যঙ্গ করছেন, তার সম্পর্কে বিকৃত মানসিকতার বিভিন্ন মন্তব্য করছেন, অঙ্গভঙ্গি করছেন এবং তার ইন্ডি জোটের বিভিন্ন নেতারাও মোদিকে সবসময় কোনো না কোনোভাবে আক্রমণ করছে। আমাদের বাংলার বামপন্থী দলের নেতা শতরূপ ঘোষ তাকে হরিদাস পাল বলেছেন। শতরূপ ঘোষের হরিদাস পাল নিয়ে একটা ভিডিও করেছি, প্রথম পর্ব, এবং হরিদাস পাল এটা নিয়ে দ্বিতীয় পর্ব একটা ভিডিও করব, সেটা পরবর্তী সময় করব, এটা জানানো রইল। যাই হোক, কদিন আগে আমি সমাজ মাধ্যমে বা মোবাইলে দেখলাম মোদির একটি সাক্ষাৎকার। ঠিক কবে সাক্ষাৎকারটি দেওয়া, এই তারিখটি আমি সঠিকভাবে বলতে পারছি না, কারণ তারিখটি খেয়াল করিনি। খুব সম্ভবত ইন্ডিয়া টুডের একটি সাক্ষাৎকারে, মিডিয়া সাক্ষাৎকারে, তাকে একজন শ্রোতা দর্শক জিজ্ঞেস করছে যে আপনি এত পরিশ্রম করেন কিভাবে, আপনার পক্ষে কিভাবে সম্ভব, আপনার মোটিভেশন কি? আপনার তো আগুপিছু কেউ নেই, অর্থাৎ আপনার কোনো উত্তরসূরি নেই, ছেলে মেয়ে নেই, 100 বছরের মা সেও মারা গেছে, তাহলে এত পরিশ্রম করেন কি করে? কারণ আমাদের ভারতবর্ষের রাজনৈতিক দলের বিভিন্ন নেতা নেতৃবৃন্দের উত্তরসূরি রয়েছে এবং তাদেরকেই প্রতিষ্ঠিত করবার জন্য তারা ব্যস্ত। তিনি উদাহরণস্বরূপ বলেন, যেমন সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধীকে প্রতিষ্ঠিত করবার জন্য সোনিয়া গান্ধী অত্যন্ত ইচ্ছুক। মমতা ব্যানার্জি তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে মসনদে বসানোর জন্য অত্যন্ত ইচ্ছুক এবং এখনও রাজনীতি করছেন, পরিশ্রম করছেন। মায়াবতী তার ভাইপোর জন্য করেছেন। রাহুল গান্ধী নেতা হিসেবে, বিরোধী নেতা হিসেবে রয়েছেন। লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব রয়েছে। লালু প্রসাদ যাদব চাইছেন তেজস্বী যাদব যাতে তিনি ক্ষমতায় বসেন। মুলায়ম সিং যাদব করে গেছেন অখিলেশ যাদবকে প্রতিষ্ঠিত করবার জন্য। ফারুক আবদুল্লাহ করেছেন ওমর আবদুল্লাহকে কাশ্মীরের মসনদে বসানোর জন্য। এরকম বিভিন্ন নেতা নেতৃবৃন্দ আছে যারা তার উত্তরসূরিকে প্রতিষ্ঠিত করবার জন্য বা মসনদে বসানোর জন্য লড়াই করছেন বা পরিশ্রম করেছেন। কিন্তু আপনি এভাবে পরিশ্রম করছেন, আপনার মোটিভেশন কিভাবে আসে? আপনি এই পান কি করে, অনুপ্রেরণা পান কি করে? শ্রোতা দর্শক বন্ধুর এই প্রশ্ন শুনে মোদি চমৎকার উত্তর দিলেন। সেই উত্তর শুনে একবারে মুগ্ধ হয়ে গেলাম এবং বলতে গেলে নির্বাক হয়ে গেলাম। নরেন্দ্র মোদী বললেন যে সবাই পরিশ্রম করে, কে পরিশ্রম না করে? সবাই পরিশ্রম করে,
সবাই সবার পরিবারের উন্নতির জন্য পরিশ্রম করে। যে যার মতো করে ভারতবাসী যারা আছে তার পরিবারের জন্য পরিশ্রম করে, পরিবারের উন্নতির জন্য। আপনিও আপনার পরিবারের জন্য পরিশ্রম করেন, কেউ কম বা কেউ বেশি। কিন্তু আমি করি আমার 140 কোটি ভারতবাসীর জন্য। এই 140 কোটি ভারতবাসী আমার পরিবার এবং পরিবারের সদস্য। তাই আমাকে তো সবথেকে বেশি পরিশ্রম করতে হবেই, আমাকে তো সবথেকে বেশি মেহনত করতে হবেই। তার কারণ আমার পরিবারের সদস্য সংখ্যা 140 কোটি। শুনে মুগ্ধ হয়ে গেলাম। বললেন যে উপায় নেই, করতেই হবে। আর আপনি যে বলছেন কাদের জন্য, এই ভারতবাসী আমার পরিবারের সদস্য এবং উত্তরসূরি। তাদের উন্নতির জন্যই, দেশবাসীর উন্নতির জন্যই আমি এই পরিশ্রম করি বা করতে পারি। আমি এর আগে অনেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার শুনেছি, বেশ কিছু সাক্ষাৎকার দেখেছি, কিন্তু এত সুন্দরভাবে তার নিজের জীবন দর্শন নিয়ে কেউ অনুপ্রেরণা দেওয়ার মতো কথা বলেছেন বলে আমার মনে হয় না, আমার ঠিক জানা নেই। তাই মোদির কথা শুনে ভীষণভাবে ভালো লাগলো যে তিনি ভারতবাসীর উন্নতির জন্যই কাজ করছেন। এবং একথা সত্য যে ভারতবাসীর যে গর্বের জায়গাটা এই মুহূর্তে নরেন্দ্র মোদিকে কত দেশ তাদের সর্বোচ্চ অসামরিক পুরস্কারে ভূষিত করেছে বা সম্মানে ভূষিত করেছে, তাই নয় কি? আমাদের দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু নিজেই নিজেকে ভারতরত্ন বলে ঘোষণা করেছিলেন, ইন্দিরা গান্ধীও তাই। কিন্তু নরেন্দ্র মোদী এখনও নিজেকে ভারতরত্ন বলে ঘোষণা করেননি। বিদেশের বিভিন্ন নেতৃবৃন্দ তারা মোদিকে তাদের দেশের সবথেকে সর্বোচ্চ সম্মানগুলি তারা প্রদান করছেন এবং সেই সম্মানে তারা ভূষিত করছেন। এই জায়গায় নরেন্দ্র মোদী ব্যতিক্রম। নরেন্দ্র মোদির জন্যেই বিশ্বের অন্য কোনো দেশের নেতা বন্দে মাতরম গাইছেন সর্বসমক্ষে। কোনো এক মুসলিম দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের দেশের প্রধান তিনি সর্বসমক্ষে মঞ্চে বন্দে মাতরম গাইছেন। এটা মোদির জন্যই সম্ভব হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। নরেন্দ্র মোদী দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ভারত এখন অর্থনীতিতে চতুর্থ এবং আগামী দিনে নরেন্দ্র মোদীর হাতে যদি দেশ থাকে, তিনি যদি প্রধানমন্ত্রী থাকেন, আমার বিশ্বাস যে ভারত দ্রুততার সাথে এগিয়ে যাবে। ক্রীড়া জগতে ক্রীড়া যারা আছেন খেলোয়াড়, তারা একের পর এক উৎসাহ এবং অনুপ্রেরণা নিয়ে তারা দেশকে সাফল্য দিচ্ছেন, তারা পুরস্কার এনে দিচ্ছেন এবং মোদি তাদের ডেকে তাদের অনুপ্রেরণা দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন। এটা খুব একটা কম কথা নয়, এটা একটা বিশেষ ব্যাপার। নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের উন্নতির জন্য নিরলস প্রচেষ্টা করছেন এবং বিজ্ঞানীদের কাজে লাগাচ্ছেন, ইসরোকে কাজে লাগাচ্ছেন, ডিআরডিওকে কাজে লাগাচ্ছেন এবং সেই সঙ্গে কাজে লাগাচ্ছেন সেনাবাহিনীকে, আমাদের দেশের আর্মিকে, তাই নয় কি? আজকে আমাদের সেনাবাহিনী অত্যন্ত উৎসাহের সঙ্গে তারা কাজ করছে এবং এগিয়ে চলেছে। পাকিস্তানকে ভারত অপারেশন সিঁদুরে আচ্ছা করে দুর্মুষ করে দিয়েছে, এটা সবাই দেখেছে, সবাই জানে। কার কথাতে যুদ্ধ বন্ধ হলো, কার কথাতে যুদ্ধ থেমে গেল, ওটা বিষয় নয়। ওই 24 থেকে 48 ঘন্টার মধ্যেই ভারত নিখুঁত আক্রমণে পাকিস্তানকে দুর্মুষ করে দিয়েছে।
এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বীকারও করেছে যে ব্রহ্মস আমাদের ধ্বংস করেছে, নূর ইয়ার খান এয়ারবেস ধ্বংস করে দিয়েছে, বিভিন্ন ঘাঁটি, জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়েছে। সংবাদ মাধ্যমে যখন দেখছিলাম, জানছিলাম পাকিস্তানকে এভাবে দুর্মুষ করা হচ্ছে এবং অপারেশন সিঁদুরের মাধ্যমে আমাদের মা বোনেদের সিঁদুরের বদলা নেওয়া হচ্ছে, দেখে ভালো লাগছিল। এটা মোদির জন্যই সম্ভব। গর্বে বুক ফুলে উঠেছিল। কার জন্য যুদ্ধ থেমে গেল ওটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু পৃথিবী দেখে নিল ভারতের হাতে কি অস্ত্র আছে। ভারতের আছে ব্রহ্মস এবং আরও অত্যাধুনিক সমরাস্ত্র ভারত যা নিজেই তৈরি করেছে এবং ভারত নিজেই নিজের প্রচেষ্টায় যুদ্ধজাহাজ তৈরি করেছে। একের পর এক ভারত উন্নতি করে চলেছে। এই কদিন আগে দেখলাম ভারতের রেল দপ্তর একটা ভিডিও ছেড়েছে, বেঙ্গালুরু থেকে মাঙ্গালুরু পর্যন্ত বন্দে ভারত যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে। আহা, কি অপূর্ব দৃশ্য! যেন একটা আগুনের রেখা, লাল রেখা সর্পিল গতিতে এগিয়ে চলেছে জঙ্গলের মধ্যে দিয়ে। কত প্রতিকূলতার মধ্যে এই রেলের ট্রায়ালটি শুরু হলো। 55 কিলোমিটারের রাস্তা যাবে, কিন্তু তা তৈরি করতে অনেক কসরত করতে হয়েছে ভারতীয় বিজ্ঞানীদের এবং ভারতীয় ইঞ্জিনিয়ারদের। ভারতীয় ইঞ্জিনিয়াররা এখন অতি উৎসাহে মোদির অনুপ্রেরণায় একের পর এক কাজ করে চলেছেন। কখনো চেনাব ব্রিজ, কখনো বেঙ্গালুরু থেকে মাঙ্গালুরু পর্যন্ত বন্দে ভারত ট্রেন চালানো, সব কিছুই এই মোদির জন্যই সম্ভব হচ্ছে। মোদির উৎসাহে, মোদির অনুপ্রেরণায়, মোদির অদম্য ইচ্ছায় এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তাগিদে। কে কী বলল সেসব কুচপরোয়া না করে তিনি ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে আমাদের দেশ। তাই নয় কি? এই বন্দে ভারত এখন পৃথিবীর বিভিন্ন দেশ কিনতে চাইছে, বলছে আমরা ভারত থেকে বন্দে ভারত নেব এবং আমাদের দেশে বন্দে ভারত চালাবো, যে বন্দে ভারত আমাদের নিজেদের প্রযুক্তিতে তৈরি, অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন ট্রেন। এই যে বেঙ্গালুরু থেকে মাঙ্গালুরু পর্যন্ত যে বন্দে ভারত তৈরি হলো, চললো বলতে ট্রায়াল হলো, আগামী দিনে চলবে। এতে তো সবাই চড়বে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন সবাই চড়বে, তাতে তো কোনো অসুবিধে নেই। এ তো ভারতবাসীর উন্নতি, এ তো জাতির উন্নতি। তা মোদির নেতৃত্বেই সম্ভব হচ্ছে। বিদেশি বিভিন্ন দেশ তারা আমাদের থেকে সমরাস্ত্র কিনতে চাইছে, ব্রহ্মস কিনতে চাইছে, বন্দে ভারত কিনতে চাইছে। এ তো একটা গর্বের বিষয়, তাই নয় কি? অবশ্যই তা মোদির জন্য সম্ভব হচ্ছে। রাহুল গান্ধী বলেছিল মেক ইন ইন্ডিয়া হতেই পারে না, মেক ইন ইন্ডিয়া হয় না, হবে না, হতেই পারে না। কিন্তু আমাদের দেশে তৈরি হচ্ছে। আমাদের দেশ নিজস্ব প্রযুক্তিতে, আমাদের দেশের ইঞ্জিনিয়াররা নানাবিধ সব প্রযুক্তির জিনিস তৈরি করছে। যেমন বন্দে ভারত ট্রেন তৈরি হলো, যেমন নৌজাহাজ তৈরি হলো, এখন তৈরি হচ্ছে AK-47 সমতুল বা তার উচ্চমানের রাইফেল বা বন্দুক। এছাড়া আরও অন্যান্য নানান রকম বন্দুক তৈরি হচ্ছে। ভারত নিজে তৈরি করছে। ভারত সমরাস্ত্রে স্বয়ংসম্পন্ন হবে এবং নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। অন্য জায়গা থেকে বা অন্য দেশ থেকে সমরাস্ত্র কিনতে হবে না। প্রতিরক্ষা দপ্তরে আর টাকা ব্যয় করে অন্য কিছু কিনতে হবে না। ভারত নিজেই তা তৈরি করবে দিনে দিনে এবং আত্মনির্ভর হয়ে যাবে ভারত এরই মাধ্যমে। শুধু তাই নয়, ভারত বিভিন্ন দেশে তা বিক্রি করবে। বিভিন্ন দেশ বুঝতে পেরেছে যে চায়নার থেকে ভারতীয় প্রযুক্তি অনেক অনেক উন্নত। চায়না যা করে তার থেকে ভারতবর্ষের প্রযুক্তি বা ভারতবর্ষের তৈরি জিনিস অনেক উন্নত। রাশিয়া S-400 পাঠিয়েছিল। রাশিয়া পরে বলল যে আমরা তো 400 করে
অত সাফল্য পায়নি, আপনারা পেলেন কি করে? ভারতের ইঞ্জিনিয়াররা বলল আমরা একটু টেকনিক্যালি এটাকে অনেক জিনিস অ্যাড করেছি বা অন্যভাবে এটাকে ব্যবহার করার চেষ্টা করেছি। রাশিয়া বলল বাহ ফাইন, আমরা S-500 তৈরি করছি, আপনারা আমাদের সঙ্গে যোগ দিন। S-500 তৈরি হচ্ছে, যেটাকে বলা হচ্ছিল সুদর্শন চক্র। ভারত এইভাবেই বিভিন্নভাবে নিজেই তৈরি করছে বা অন্যান্য দেশের সঙ্গে প্রযুক্তির সাহায্য নিয়ে তৈরি করছে। মনে পড়ে 2023 সালের খুব সম্ভবত সেই 23শে আগস্ট যখন চন্দ্রযান, ভারতের তৈরি চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করলো। ওহ, কি অপূর্ব লাগছিল, তাই না? সারা ভারতবর্ষের মানুষ, সারা ভারতবাসী দূরদর্শনের দিকে তাকিয়েছিল আর এক দৃষ্টে দেখছিল এবং প্রতি মুহূর্তে তারা প্রতি সেকেন্ড গুনছিল যে কিভাবে এই অবতরণ ঘটে। 3, 2, 1 করে যখন সেই চন্দ্রযান চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে অবতরণ করলো, একেবারে সোৎসাহে সারা ভারতবাসী আনন্দে উল্লাসে মেতে উঠল। এ তো গর্বের বিষয় না? ইসরো, DRDO সবাইকে সুন্দরভাবে কাজে লাগিয়ে ভারত আজ এগিয়ে চলেছে। এই জন্যেই তো মোদি লাল চকে আজকে তেরঙ্গা পতাকা উঠছে, যেখানে হুমকি হয়েছিল যে উঠবে না। 370 আর্টিকেল উঠে গেছে। যা বলেছিল রক্তগঙ্গা বয়ে যাবে, রক্তগঙ্গা বয়নি, বরঞ্চ কাশ্মীরে নদীর জল বয়ে যাচ্ছে নদী দিয়ে খুব সুন্দরভাবে। এভাবেই মোদির অনুপ্রেরণায় এবং মোদির স্বইচ্ছায় ভারতবাসীর এই গুণগত পার্থক্যগুলো হয়েছে, তাই নয় কি? রাহুল গান্ধী মোদিকে যতই বিদ্রূপ করুক, যতই ব্যঙ্গ করুক, তাতে দেশ পিছিয়ে থাকবে না। চোখ বন্ধ করে থাকলে প্রলয় বন্ধ হয় না। সে বিরোধী নেতারা যা বলে বলুক, কিন্তু ভারত এগিয়ে চলেছে। অনেক কিছু ঘটেছে। কর্তব্যপথে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি বসেছে। অনেক সরকার এসছে গেছে, বামপন্থীদের অনেক বন্ধু সরকার এসছে। সে বন্ধু সরকার কি করেছে সেটা ভারতবাসী জানে, কিন্তু সেই বন্ধু সরকার কর্তব্যপথে নেতাজির মূর্তি বসায়নি। কর্তব্যপথে নেতাজির মূর্তি বসিয়েছে 125তম জন্মজয়ন্তীতে এই বিজেপি সরকার, এই নরেন্দ্র মোদী। এভাবেই নেতাজিকে সসম্মানে ভূষিত করেছে। এই যে বন্দে মাতরম গান, আগেও তো ছিল বন্দে মাতরম, তা কি আর এভাবে গাওয়া হতো? কিন্তু 150তম বর্ষপূর্তিতে সারা ভারতবর্ষ জুড়ে বন্দে মাতরম গাওয়া হচ্ছে। তা মোদির ইচ্ছাতেই, মোদির অনুপ্রেরণাতেই, মোদির উদ্যোগেই। এ তো আমাদের গর্বের বিষয়। আমাদের সাহিত্যিক, বাঙালি সাহিত্যিকের লেখা বন্দে মাতরম আজ সব জায়গায় গাওয়া হচ্ছে। বন্দে মাতরম নিয়ে বিতর্ক হচ্ছে, কিন্তু রবীন্দ্রনাথ যে গানের সুর দিয়েছেন, তার অগ্রজ সাহিত্যিকের যে গানের সুর দিয়েছেন, এই অপূর্ব সুর দিয়েছেন, তা নিয়ে বিতর্ক হতেই পারে না বা থাকতেই পারে না। যদিও রবীন্দ্রনাথ ব্রাহ্ম ছিলেন, কিন্তু তিনি কখনো বলেননি যে না আমি এই গানের সুর দেব না, তার কারণ এই গানে দেবদেবীর উল্লেখ আছে, কথা আছে। কিন্তু তার অগ্রজ সাহিত্যিককে মর্যাদা দিয়ে কি অপূর্ব সুর দিয়েছেন বন্দে মাতরম গানটি, তাই নয় কি? একবার গাইলেই যেন মনে দেশাত্মবোধ জেগে ওঠে। যাই হোক, বন্দে মাতরম নিয়ে বিতর্ক যাই হোক, কিন্তু বন্দে মাতরম গাওয়া হবে। আর মোদির নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে, এগিয়ে যাবে। আশা করি 2019-এ নিশ্চয়ই মোদি আবার প্রধানমন্ত্রী হবে, সেই আশা রাখি। দেখা যাক। কেউ কেউ বলছে মোদি বিরোধী নেতা হিসেবে আসবে কি না। মোদি বিরোধী নেতা হিসেবে কোনোদিনও আসবে না, তার কারণ 2029-এ যদি বিজেপি হেরে যায় তাহলে মোদি অবসর নেবে, কিন্তু মোদি বিরোধী নেতা হিসেবে থাকবে না। বিরোধী নেতা হিসেবে হয়তো রাজনাথ সিং থাকতে পারে,
বা অমিত শাহ থাকতে পারে, অন্য কেউ থাকতে পারে, কিন্তু মোদি অবসর নেবেন। মোদি বিরোধী নেতা হিসেবে থাকবেন না, মোদি প্রধানমন্ত্রী হিসেবেই থাকবেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই কাজ করবেন ভারতবর্ষের। তিনি ভারতবর্ষের অন্যতম একজন শক্তিশালী প্রধানমন্ত্রী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই বলেই আমার প্রতিবেদন শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, শেয়ার করবেন। নমস্কার।